অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের কৃষি শিক্ষা বইয়ের অ্যাসাইনমেন্ট ভিত্তিতে অধ্যায় 1 ও 2 এই দুইটা অধ্যায়ের মধ্য থেকে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তো প্রথমেই আমরা পড়ব প্রথম অধ্যায় বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট। তো আমাদের এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ, আর আমরা মাছে ভাতে বাঙালি। আমাদের অর্থনীতির প্রাণ শক্তি হচ্ছে কৃষি, এবং এই কৃষিকে আধুনিকায়ন করার জন্য কৃষি বিজ্ঞানীরা নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটের দিকে তাকালে দেখা যায় যে বাংলাদেশ অন্যান্য দেশ যেমন ভারত, চীন এবং ভিয়েতনাম এই দেশ থেকে অনেক পিছিয়ে। এর কারণ বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে বাংলাদেশের যে আবহাওয়া, তাতে যে কিছু সমস্যা আছে, যে সমস্যাগুলো হচ্ছে পুষ্টি সমস্যা, সার ব্যবস্থাপনার সমস্যা, বন্যা, খরা, লবণাক্ততা সমস্যা, এই সমস্যাগুলো বিজ্ঞানীরা চেষ্টা করছে সমস্যার সমাধানের জন্য এবং আশানুরূপ ফল পেয়েছে। তো দেখা যাচ্ছে যে এই বন্যা যে কবলিত এলাকাগুলোতে, একটা উদাহরণ দিই, যে এই বন্যা কবলিত এলাকাতে বিজ্ঞানীরা B51 এবং B52 জাতের ধান উদ্ভাবন করেছে। এর কারণটা হচ্ছে যে এই B51 এবং B52 এই দুই জাতের ধান এই বন্যার সময় পানিতে 10 থেকে 15 দিন টিকে থাকতে পারে, এবং এইভাবেই বিভিন্নভাবে পুষ্টি, সার ব্যবস্থাপনা, বন্যা, খরা, লবণাক্ততার জন্য কৃষি বিজ্ঞানীরা প্রতিনিয়তই গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে। এবং দেখা গেছে যে আমাদের এই বাংলাদেশে যে আমাদের যে পণ্য, তার সাথে বাইরের দেশগুলোরও পণ্যগুলো আমাদের দেশে আসছে। তার ফলে কি বাজারের মধ্যে একটা প্রতিযোগিতার সৃষ্টি হয়েছে, এবং আমরা আশা করছি যে এই প্রতিযোগিতার মধ্যে আমরা টিকে থাকতে পারবো এবং আমাদের কৃষিকে আরো অগ্রসরের দিকে নিয়ে যেতে পারবো। তো এই যে বাংলাদেশের কৃষি এবং আন্তর্জাতিক যে অন্যান্য দেশগুলো আছে, তার মধ্যে যেমন ধরো ভারত, চীন, ভিয়েতনাম প্রভৃতি যে দেশগুলো আছে, এই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের কৃষির যদি তুলনা করি, তাহলে দেখা যাচ্ছে যে ভারত থেকে বাংলাদেশ পিছিয়ে আছে, চীন থেকেও বাংলাদেশ পিছিয়ে আছে, এবং ভিয়েতনাম, এই যে বাংলাদেশ এবং ভিয়েতনাম, দেখো এই ক্ষেত্রে হচ্ছে যে বাংলাদেশ আগে কৃষিতে অগ্রসর ছিল, কিন্তু বর্তমানে ভিয়েতনাম কৃষিতে দ্রুত গতিতে অগ্রসর হয়ে গিয়েছে, যার ফলে বাংলাদেশ এখন ভিয়েতনাম থেকে পিছিয়ে গেল। তো এই যে ভিয়েতনামের কৃষির যে উন্নত পর্যায়, এই যে তারা কৃষিকে এতভাবে সম্প্রসারণ করলো, লাভবান ভাবে কৃষিকে বাংলাদেশ থেকে আরো অগ্রগতির দিকে নিয়ে গেল, এর প্রধান কারণটা কি? এর প্রধান কারণই হচ্ছে যে কৃষক সংগঠন, অর্থাৎ কৃষক সংগঠন। ওই ভিয়েতনামের প্রত্যেকটা কৃষক এই সংগঠনের সঙ্গে জড়িত, এবং কৃষকেরা সবাই মিলে সমবায় সংগঠন নামে এক সংগঠন গঠন করেছে। তো এই যে সমবায় সংগঠন, এই সমবায় সংগঠনের ফলে ভিয়েতনাম কৃষিতে এত অগ্রগতি ভিয়েতনামে। এখন এই কৃষক সমবায় সংগঠনগুলো কি করছে? তারা এই কৃষিকে ব্যাপকভাবে সম্প্রসারিত করার জন্য, উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য
কৃষি খাতে ভিয়েতনামের স্থানীয় সরকারের সাথে সাথে এই কৃষক সমবায় সংগঠনগুলো সহযোগিতা করে যাচ্ছে। যেমন স্থানীয় সরকার যদি 50% এই কৃষি খাতে ব্যয় করে, তাহলে এই সমবায় সংগঠনগুলো আরো 50% স্থানীয় সরকারের সঙ্গে দিয়ে যাচ্ছে। এবং এই সমবায় সংগঠনগুলো বিভিন্নভাবে বিভিন্ন কৃষি সম্প্রসারণ কেন্দ্র, কৃষি গবেষণা কেন্দ্রগুলোতে তারা অর্থনৈতিকভাবে সাহায্য সহযোগিতা করে যাচ্ছে। তাহলে গবেষণার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ভিয়েতনামের কৃষির অগ্রগতির মূল কারণেই হচ্ছে এই কৃষক সমবায় সংগঠন। এবং বর্তমানে আমাদের বাংলাদেশও এই ভিয়েতনাম থেকে মাঠ পর্যায়ে কিছু প্রযুক্তি নিয়ে এসেছে, এবং আমরাও আশা করছি যে আমাদের দেশও এই ভিয়েতনাম থেকে ছাড়িয়ে যাবে। তো এখন এই তো গেল তোমার বাংলাদেশের কৃষির সঙ্গে আন্তর্জাতিক যে কয়েকটা দেশ আছে, ওই দেশের কয়েকটা উদাহরণ দিলাম। তার মধ্যে বাংলাদেশ এবং ভিয়েতনামের যে তুলনাটা, এই তুলনাটা তোমরা ভালোভাবে সুন্দর করে গুছিয়ে লিখবে। তো এখন আসো যে গ্রিন হাউস। তো এই গ্রিন হাউসটা কি? গ্রিন হাউসটা কি? বদ্ধ ঘরের কাছে একটা ঘর, বদ্ধ ঘর, ওই ঘরে কি কৃত্রিম উপায়ে চাষাবাদ করা। এই তো এখন আমরা যে চাষাবাদটা করি মাঠে বা উদ্যানে, সেটা প্রাকৃতিক ভাবে, এবং প্রাকৃতিক ভাবে আমরা আলো, বাতাস, তাপ সবই পেয়ে থাকি, তাই না? তো এই প্রাকৃতিক পরিবেশের মতো করেই কৃত্রিম ভাবে এখানে পরিবেশ সৃষ্টি করে যে চাষাবাদটা করা হয়, আর সেটার নামই হচ্ছে গ্রিন হাউস। তো এই গ্রিন হাউসের বাস্তবায়নের কিছু শর্ত রয়েছে। যেমন প্রথম শর্ত হচ্ছে ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা, পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থাপনা ও পরিচালনা, এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। এবং তোমরা হয়তো শুনেছ যে মহাকাশ, মঙ্গল গ্রহ এবং চাঁদ, এইসব জায়গার সবুজায়ন করার কাজ চলছে। অর্থাৎ নভোচারীরা যখন এই মহাকাশে যান, মঙ্গল গ্রহে যান, চাঁদে যান, তখন কি করেন? কিছু কিছু বীজ নিয়ে যান ওখান থেকে উদ্ভিদ জন্মানোর জন্য। এবং আমরা আশাবাদী যে আমরা কি ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা মহাকাশ থেকেও ফল খেতে পারবো, মঙ্গল গ্রহ থেকেও খেতে পারবো, চাঁদের থেকেও খেতে পারবো, তাই না? যেহেতু বিজ্ঞানীরা গবেষণা চালাচ্ছে, বিভিন্ন প্রকারের বীজ ওখানে নিয়ে যাচ্ছে, এবং তারা এই গ্রিন হাউস প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করছে কিভাবে ওইখানে উদ্ভিদ বা ফসল চাষাবাদ করা যায়। তো এখন আসো যে জিএম ফসল, এটা জিএম হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। তাহলে জিতে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ, এই হচ্ছে জিএম ফসল। সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে ফসল উৎপাদন করা হয়, সেই ফসলটার নামই হচ্ছে জিএম ফসল। অর্থাৎ সংকরায়ন, ক্রমাগত নির্বাচন, এবং যে তোমার দিবাদৈর্ঘ্যের প্রতি সংবেদনশীল যে জিনগুলো আছে, সেইগুলো ছাঁটাই করে যে ফসলগুলি উৎপাদন করা হয়, সেটাই হচ্ছে জেনেটিক্যালি মডিফাইড ক্রপ। এই ক্ষেত্রে এই ফসলে কিন্তু
কোনো রোগ জীবাণু থাকবে না। এই ফসলগুলো থাকবে রোগ মুক্ত। তাহলে এই জি এর ফসলটা আমরা বুঝে গেলাম যে সংকরায়ন ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে ফসলের বংশগতি পরিবর্তন করে যে ফসলটা উৎপাদন করা হয় সেটাকেই বলা হচ্ছে জিএম ফসল। তো এখন আসো দ্বিতীয় অধ্যায়ে আছে কৃষি প্রযুক্তি। তো এই প্রযুক্তি আসলে কি চলমান, প্রযুক্তি ধারাবাহিকভাবে চলছে। অর্থাৎ নতুন নতুন প্রযুক্তি যখন আবিষ্কার হচ্ছে তখন এই পুরাতন প্রযুক্তির জায়গায় আবার নতুন প্রযুক্তি বসে যাচ্ছে। এখন আগে যে কাজটা যেটা দিয়ে করা হতো, নতুন প্রযুক্তি আবিষ্কারের ফলে ওই কাজগুলো আরো সহজভাবে হয়ে যাচ্ছে। তাহলে প্রযুক্তি চলমান এবং এটা চলতেই থাকবে। তো এই প্রযুক্তির মধ্যে একটা উদাহরণ ধরো সার। এই সারটা একটা রাসায়নিক প্রযুক্তি। সার হচ্ছে রাসায়নিক প্রযুক্তি। তো এই সার রাসায়নিক প্রযুক্তি, আর আমরা জানি যে যেকোনো চাষের জন্য সার প্রয়োগ করতে হয়। তাহলে আমরা যে ধান চাষ করি, এই ধান চাষে সাধারণত নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া সার প্রয়োগ করা হয়। তো এই যে ইউরিয়া সার, এই ইউরিয়া সার আবার দুই ধরনের হয়। একটা হচ্ছে দানাদার ইউরিয়া, আরেকটা হচ্ছে গুটি ইউরিয়া। তো এই দানাদার ইউরিয়াকে মেশিনের সাহায্যে গুটি করা হয়, সেটা হচ্ছে গুটি ইউরিয়া। এখন দেখো এই দানাদার ইউরিয়াটা যখন জমিতে দেয়া হয়, তো দানাদার ইউরিয়াটা তো দানা দানা, তাই না? এটা যখন তুমি জমিতে দিবা তখন দেখো এই ক্ষেত্রে অনেকগুলো অসুবিধা দেখা যায়। যেমন এই ক্ষেতে যখন এই দানাদার ইউরিয়াটা দিলা, এখন দেখা যাচ্ছে যে এটা একদম মাটি চুইয়ে চুইয়ে একদম অর্ধেকেই চলে যাচ্ছে, গাছ তেমন পাচ্ছে না। তারপরে ধরো যে বৃষ্টি আসলো, বৃষ্টির পানিতে ধুয়ে গেল। তারপরে দেখো এই দানাদার ইউরিয়া একবার দিলেই হয় না, কয়েকবারই দিতে হয়। তো এই কথা বিবেচনা করে কৃষি বিজ্ঞানীরা, এই যে বললাম যে নতুন নতুন ভাবে উদ্ভাবিত হচ্ছে কৃষিকে আরো ব্যাপক আকারে সম্প্রসারিত করার জন্য, তখন তারা এই গুটি ইউরিয়ার ব্যবস্থাপনা করেন। তো এই যে দানাদার ইউরিয়ার পরিবর্তে এখন ব্যবহার করা হয় গুটি ইউরিয়া। সুবিধা কি? সুবিধা অনেক। যেমন গুটি ইউরিয়া এরকম গুটির মতোই, তাই না? তো এই গুটি ইউরিয়াতে সুবিধাটা হচ্ছে দানাদার ইউরিয়ায় দেখা যায় যে নাইট্রোজেন 20 থেকে 30 ভাগ, অর্থাৎ গুটি ইউরিয়াতে 20 থেকে 30 ভাগ সাশ্রয় হয়, অথচ দানাদারে এটা নষ্ট হয়ে যেত। যেমন ধুয়ে চলে যেত, মাটির গভীরে চলে যেত, শিকড়ে লাগতো না, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন অসুবিধা। তো এই গুটি ইউরিয়াতে আবার দেখা গেছে যে একবার দিলেই হয় এবং এটা আস্তে 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 গাছে শিকড়ে অর্থাৎ মাটিতে আস্তে আস্তে যায়। হ্যাঁ, যেমন দানাদারটা ধুয়ে যেত, এটা আস্তে আস্তে যায়। তাহলে এটাও একটা সুবিধাটা গুটি ইউরিয়া। আর ফলন এই ক্ষেত্রে যেহেতু সে ধীরে ধীরে গাছটাকেই পুষ্টি দিচ্ছে, গাছটার মধ্যেই সারটাকে দিয়ে দিচ্ছে, তাহলে এই ক্ষেত্রে 15 থেকে 20 ভাগ ফলন বৃদ্ধি পায়। তাহলে যখন ইউরিয়ার মধ্যে দানাদারটা ছিল তখন এই অসুবিধার কথা লক্ষ্য করে আমাদের কৃষি বিজ্ঞানীরা কি করেন, তখন গুটি ইউরিয়া উদ্ভাবন করলেন। এবং দেখা গেছে যখন দানাদার ইউরিয়ার মধ্যে কিছু সমস্যা হয়ে গেল, তখন গুটি ইউরিয়াতে তার কিছুটা সমাধান চলে আসলো। তো এইভাবে বিজ্ঞানীরা বিভিন্ন পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ক্রমাগতভাবে এই কৃষিকে সম্প্রসারিত করছেন এবং কৃষিকে আধুনিকায়নের চেষ্টা চালাচ্ছেন। এবং ভবিষ্যতে তারা আরো, আমরা আশা করছি, আরো ব্যাপকভাবে আমাদের এই বাংলাদেশের কৃষি সম্প্রসারিত হবে এবং এক পর্যায়ে অন্যান্য দেশের তুলনায়, যেমন ভারত, চীন, তারপর জাপান, ভিয়েতনাম, তার থেকেও আমরা আরো বেশি বেশি এগিয়ে থাকব।
এবং আমাদের তার মধ্যে দেখা যায় যে আমাদের কৃষক সমাজ সংগঠন গড়ে তুলতে হবে, তাই না? তো এই কৃষক সমাজ সংগঠন যদি একত্রিতভাবে কাজ করে তাহলে আমাদের কৃষি আরো উন্নত থেকে উন্নতর হতে থাকবে। আর যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আর কৃষি আমাদের প্রাণশক্তি। তো আজ এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো। সবাইকে ধন্যবাদ।